এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর আপনাদেরকে দিয়ে দেব। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবার বাংলাদেশে আসছেন। কারণটা কি? একদিকে সেনা প্রধানের সুর নরম, অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ঢাকায় আসা। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতি? তাহলে কি এই মুহূর্তে ভারতকে ভয় পেয়ে পাকিস্তানের কাছে সেনার সাহায্য চাইতে পারে বাংলাদেশ? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। কারণ কিভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি এখনো এই পর্যায়ে দাঁড়িয়েও ঢাকাতে আসতে পারেন, বাংলাদেশের বুকে পা রাখতে পারেন। এবং তার পাশাপাশি জানেন কি, আরো বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দু দেশের মধ্যে। ইসলামাবাদের কাছে কি তাহলে ঢাকা এবার গোপন চিঠি লিখতে চলেছে? তাই কি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ঢাকায় আসা? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছ থেকে একটু পরিষ্কার করে জানতে চাইবো, কি করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় এসে? করবেনটা কি? আইএসআই তো আরো কয়েকদিন আগে ঘুরে গেছে এসে। আইএসআই আরো এক বিভিন্ন ডিপার্টমেন্টের যে ব্রিগেডিয়ার জেনারেলরা আছে তাদের প্রায় 4 জন ব্রিগেডিয়ার জেনারেল এর আগে বাংলাদেশে এসেছে। এবং আপনাকে এর আগেও মনে হয় আমি বিভিন্ন প্রোগ্রামে বলেছিলাম যে সেটি অ্যারেঞ্জ করেছিল এই মুহূর্তে যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আছে ফয়জুর রহমান, সে এগুলোর অ্যারেঞ্জ করেছে। এবং আমাদের কাছে আরেকটা ইন্টেল আছে যে ফয়জুর, আমার কাছে তারিখটাও আসলে আছে, একটু চেক করে নিতে হবে যে কিছু পাকিস্তানে একটা কিছু উচ্চ পর্যায়ের মিটিং এর জন্য কোয়ার্টার মাস্টার জেনারেল অর্থাৎ সেনাবাহিনীর পরের যেই যার অবস্থান সেই ফয়জুর রহমান। এটা অনেকবার বলা হয়েছে এবং আবারও এখানে বলছি, সেটা হচ্ছে যে ফয়জুর রহমান বাংলাদেশে হিজবুত তাহরির নামে যে নিষিদ্ধ সংগঠন আছে তাদের সরাসরি প্রমোটার। বাংলাদেশে এই মুহূর্তে যে দখলদার টোকাই বাহিনী আছে সেই টোকাই বাহিনীদেরকে সরাসরি প্রমোট করছে এই ফয়জুর রহমান। ফলে আপনি যে কথাটা শুরুতেই বলেছেন আমাকে যে এই সেনাদের কোনো সাহায্য চাইছে বা এরা কেন করছে, এই ধরনের কথা যে বলছেন, আপনি যদি এগুলোকে একটু ডট মেলাবার চেষ্টা করেন, যেমন গতকালকে পররাষ্ট্র সচিব জসিমের সাথে দেখা করেছে হলো পাকিস্তানের যে আপনার অ্যাম্বাসেডর আছে সৈয়দ মারুফ, সে দেখা করেছে পররাষ্ট্র সচিবের সাথে। এর আগে আপনার সিলেট ক্যান্টনমেন্টে আইএসআই এর ঘাঁটি তাদের কমান্ডো ভবনে স্থাপিত হয়েছে। পরবর্তী সময় রংপুরে একটি স্থাপিত হয়েছে এবং ঢাকা ডিজিএফআই ক্যান্টনমেন্টের পাশেই আইএসআই এর জন্য একটা অফিস খোলা হয়েছে কচুক্ষেত নামে একটি জায়গাতে, সেইখানে। ফলে এর আগে আমরা আরো মনে হয় এগুলো নিয়ে প্রোগ্রাম করেছিলাম, ছবি সহ আপনি দেখিয়েছিলেন যে কিভাবে এক্সপ্লোসিভ আপনার এসেছে জাহাজে করে। এবং 5ই অগাস্টে সফল না হলে এই টোকাইরা বলেছিল তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। এবং সেই সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত মানে কি? বাংলাদেশের ট্রেন সেনাবাহিনী, তারপরে পুলিশের সাথে সশস্ত্র সংগ্রাম, তার মানে হচ্ছে যে এই অস্ত্রগুলো এসেছে নেওয়া হয় প্রায় 15 থেকে 20,000 অস্ত্র তাদের কাছে মজুদ ছিল। তো আপনি যদি আমার এই প্রদেয় তথ্যগুলোকে একটু একটা একটা করে মালার মতো মেলাতে থাকেন, ঠিক, তাহলে আপনি মিসিং বুঝতে লিংক পারবেন, গুলো খুব স্বাভাবিকভাবে সামনে বেরিয়ে আসে, পেয়ে যাবেন। এবং একই দিনে আপনাকে এটাও জানিয়ে গতকালকে পাকিস্তানের অ্যাম্বাসেডর যখন পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছে দুপুর বেলায়, একই দিনে অর্থাৎ গতকালকে রাতের 10:30 11টার সময় ডিজিএফআই যে চিফ আছে, খুব সম্ভবত তার নাম মেজর জেনারেল জাহাঙ্গীর, নামের ক্ষেত্রে ভুল হতে পারে বাট আমার যতদূর মনে পড়ে, সেই ব্রিগেডিয়ার জেনারেলের মেজর জেনারেল তার সাথে আপনার বর্তমানে যে টোকাই পার্টি করেছে, নাম দিয়েছে নাগরিক পার্টি, তাদের দক্ষিণাঞ্চল যেই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তার সাথে ছায়া সঙ্গী নামে তাদের মেসে দেখা করে এবং মিটিং হয়। সেখানে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে আমাদের সোর্স আমাদেরকে জানিয়েছে। খুবই ক্লোজ ডোর মিটিং ছিল, ফলে আমরা সেখান থেকে সংবাদ পাই। এবং ডিজিএফআই এর বিভিন্ন ডিপার্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অফিসাররা সেখানে ছিল, আর কয়েকজন
ডেপুটি ছিল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল পদমর্যাদার দু একজন ছিল বলে আমাদের কাছে সংবাদ আছে। সো একই দিনে আপনার এই ডেভেলপমেন্ট গুলো প্রচন্ড উদ্বেগের এবং এটি চিন্তারও বটে বলে আমি মনে করি। ঠিক। একটা কথা এই জায়গায় একটু আনতে চাইবো, এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে এই যে চাল কেনার কথা, ভিয়েতনামের থেকেও বেশি দামে পাকিস্তানের থেকে এবার চাল কিনছে বাংলাদেশ। আমরা এর আগে গতকাল আলোচনা করেছি এটা নিয়ে। তাহলে কি এই চালের বস্তার ভেতরেও অস্ত্র আমদানি হচ্ছে বলে আপনি আশঙ্কা করেন? আহ দেখুন, এখন তো আসলে পুরোপুরি পাকিস্তান থেকে জাহাজ আসলে সেটাকে আর পরীক্ষার কোনো প্রয়োজনও তারা মনে করছে না। গত 24শে সেপ্টেম্বর 2024-এ তারা একটি প্রজ্ঞাপন দিয়ে সেটা বলেও দিয়েছে। ফলে আপনি যদি চালের ব্যাপারটা বাদ দিয়ে শুধু যদি পাকিস্তান থেকে আগত জাহাজের কথা ধরেন, তাহলে আমি বলবো সেখানে তো পুরোপুরি রাস্তা ক্লিয়ার হয়েছে। যদিও সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা, আলোচনা, এটার পরিপ্রেক্ষিতে ভিয়েতনাম থেকে এখন চাল আসছে, পাকিস্তান থেকে বেশি দামে চাল কিনছে। আমরা তো সন্দেহ করি যে যেখানে আপনি লেটসে আপনি 20 টাকাতে যদি চাল পেতে পারেন, সেখানে আপনি যখন 30 টাকা দিয়ে চাল কিনছেন, তখন তো স্বাভাবিকভাবে সন্দেহ বাড়বে যে আপনি 10 টাকা এক্সট্রা দিয়ে চালটা কিনতে যাচ্ছেন। আসলে কারণটা কি? এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই অঙ্ক তো না মেলাবার কথা না। ফলে আমি খুব বেশি অবাক হব না যদি আপনার এই বক্তব্যটা সঠিক হয় এবং এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে থাকে। বাট এই ব্যাপারে আমি এই মুহূর্তে নিশ্চিত নই। ফলে মন্তব্য করতে পারছি না আরকি। ঠিক। বাট তাহলে এটা এই যে খুবই সন্দেহজনক। ভারতীয় সেনা প্রধানের তরফ থেকে একটা ফোন বার্তা গিয়েছিল, সেটা আপনি নিশ্চিত করে বলেছিলেন যে ভারতের তরফ থেকে একটা বার্তা স্পষ্ট গেছে এবং তারপর সেনা প্রধান তার সুরটা নরম হয়েছে। তাহলে আবার কেন পাকিস্তান থেকে উপপ্রধানমন্ত্রীর আসা বা দুই দেশের মধ্যে বৈঠক করা? তাহলে কি সেনা আ প্রধান এই আ মুহূর্তে অসহায়? এই আপনি যে কথাটা বলেছেন অ্যাকচুয়ালি ইউ গেভ দ্য অ্যান্সার। আম আপনাকে আমরা যখন লাস্টের এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম ২ বা ৩ দিন আগে, ইংরেজি আপনার নিশ্চয়ই মনে আছে আ আ সেনাপ্রধানের সেই বক্তব্যটা নিয়ে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমাদের সাবেক যে ডিজিএফআই ছিলেন, মানে গোয়েন্দা পরিদপ্তরের যিনি প্রধান ছিলেন সেনাবাহিনীর, সেই সাইফ সাহেবের বাসাতে আপনার দুদকের যারা দুর্নীতি দমন কমিশনের অফিসাররা রেইড দেয়। তো তিনি কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরেই ছিলেন। সো ক্যান্টনমেন্টের ভেতরে দুদকের রেড কিন্তু আপনার নট এ ম্যাটার অফ জোক। সো আইদার সেটা সেনাবাহিনী প্রধানের অনুমতি ছিল, তা না হলে তাকে বাইপাস করে এই অভিযানটা চালানো হয়েছে। ক্যান্টনমেন্টের ভেতরে আপনার সিভিল যেকোনো কর্মকর্তা ঢোকা এবং সেখানে অস্ত্রসহ বা আপনার ম্যাজিস্ট্রেট সহ সেখানে আসাটা এগুলোর কিছু নিয়ম নীতি আছে। ফলে সেই সময়টাতে এই ঘটনাটা ঘটেছে আপনার সাথে প্রোগ্রামটার পরেই। ফলে আমরা সেখানে কিছুটা কল্পনা করেছিলাম যে সেনাপ্রধানকে বাইপাস করে সেনাপ্রধানকে এটা দেখিয়ে দেওয়া যে তুমি যতই সেনাপ্রধান হও না কেন আর তুমি যতই ধমক দাও না কেন, আরেকটা যে মোর্চা আছে অর্থাৎ ফয়জুর রহমান কেন্দ্রিক যে আরেকটা গ্রুপ আছে সেনাবাহিনীতে, তারা অপারেট করছে এবং তারাই যে শ্রেষ্ঠত্ব ধারণ করে এবং তাদের হাতেই যে সবকিছু, এইটা সেনাবাহিনীকে একটা দেখিয়ে দেবার ব্যাপার ছিল।